আসসালামু আলাইকুম। প্রতিশ্রুতি প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমি গত ক্লাসের মধ্যে নিয়ে এসেছিলাম বাংলাদেশের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা পার্ট ওয়ানে জাতীয় সম্পদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নিয়ে এসেছি তোমাদের মাঝে পার্ট 2 অর্থনৈতিক ব্যবস্থা। আর গত ক্লাসের পরে যে কথাগুলো আসছিল যে স্যার একটু যে নয়েজগুলো আছে নয়েজগুলো শোনা যায়, আপনার কথাটা একটু ভালো করে শোনা যায় না, এই লাইটিংয়ের একটু সমস্যা। আমার হচ্ছে ওই যে রুমে আমি এই ভিডিওটা করছি ওই রুমের পাশে হচ্ছে রাস্তা, ওই দিয়ে আবার একটু ওয়ার্কশপও আছে, ওইগুলার নয়েজের কারণে এরকম শোনা যায়। তো আমি চেষ্টা করবো যাতে নয়েজ ফ্রি হয় একটু, আর আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে চলে যায় আমার মূল ক্লাসের মধ্যে। আমরা যদি সমগ্র পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার কথা চিন্তা করি তাহলে আমরা এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখতে পাই। একটা হচ্ছে গণতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী। এখন আমরা প্রথমেই এই গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করি। আমরা ওই বোঝার সুবিধার জন্য যে বৈশিষ্ট্যগুলো আছে এই প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থার নিচে বৈশিষ্ট্যগুলো লিখে নিয়েছি। তো প্রথমে বলতেছে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের উপাদান সমূহের মালিকানা কোন অর্থনৈতিক ব্যবস্থা? গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি কোনো পণ্য উৎপাদন করি, উৎপাদন বলতে আমাদের অর্থনৈতিক কার্যবলীর মূল লক্ষ্য হচ্ছে একটা পণ্য উৎপাদন করা। তো আমরা যদি কোনো পণ্য উৎপাদন করি এটার মালিকানা সম্পূর্ণ থাকবে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক। একটা পণ্য উৎপাদন করতে গেলে যে জিনিসগুলো বা যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে ভূমি, মূলধন, শ্রম এবং সংগঠন। আর এই বিষয়গুলোর সম্পূর্ণ মালিকানা থাকবে একজন ব্যক্তির হাতে, একজন ব্যক্তিকেন্দ্রিক। তার ইচ্ছে অনুযায়ী সে উৎপাদন করতে পারবে, তার ইচ্ছা অনুযায়ী সে উৎপাদনগুলো সে বিপণনের জন্য বাজারজাত করতে পারবে। তার মানে কি, গণতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার কথা যদি আমরা চিন্তা করি, উৎপাদনের সম্পূর্ণ মালিকানা যে কোনো একটা ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকতে পারে। মনে করো আমার উৎপাদন করার সক্ষমতা আছে, আমার একটা সংগঠনের সক্ষমতা আছে, আমি সেই অনুযায়ী আমার উৎপাদন করলাম, আমার ইচ্ছা মতন আমি তা বাজারজাত করতে পারবো। আবার বলতেছে উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। ওইখানে গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থব্যবস্থায় যে কোনো ব্যক্তি তার উদ্যোগ গ্রহণ করতে পারবে। আমার ইচ্ছে হয়েছে আমি আজকে একটা চেয়ারের কোম্পানি দেবো, মনে করো আমি একটা চেয়ারের কোম্পানি দিতে চাই, আমার ইচ্ছে হয়েছে আমি চেয়ারের কোম্পানি দেবো, অবশ্যই চেয়ারের একটা উৎপাদন একটা কারখানা তৈরি করতে পারি। আমার অন্যান্য কোনো উৎপাদন ব্যবস্থার ইচ্ছে হয়েছে, আমি সেই উৎপাদন ব্যবস্থাগুলো করতে পারবো। এই অর্থনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। অবাধ প্রতিযোগিতা। এখানে সবাই বলছে, এখানে বলা হচ্ছে যে গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনের মালিকানা ব্যক্তির স্বাধীনতার উপর নির্ভর করে। তাহলে আমি যদি একটা চেয়ারের কারখানা বা কোনো একটা ওয়ার্কশপ দিই, ঠিক আমার মতো অনুরূপ করে অন্য কোনো একজন ব্যক্তিও তার ইচ্ছাধীন ওই পণ্যেরই একটা কারখানা দিতে পারে, সেই কারখানা থেকে উৎপাদন করে সে আবার বাজারজাত করতে পারে। তখন ওই ব্যক্তি কী চাইবে? সে চাইবে আমার যে অনুরূপ প্রোডাক্ট বা পণ্যটা আছে ঠিক তার চেয়ে একটু সহজ মূল্যে বা আরও গুণগত মান সম্পন্ন করে মানুষের কাছে উপস্থাপন করা, যাতে তার পণ্যটা চাহিদা বেড়ে যায়। ঠিক তখনই শুরু হয় ওই দুই পণ্যের মধ্যে প্রতিযোগিতা। ঠিক প্রত্যেকটা ওই গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রত্যেকটা উৎপাদন ব্যবস্থার মধ্যে এখানে অবাধ প্রতিযোগিতা বিরাজ করে। ভোক্তার স্বাধীনতা। এই গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় যেমন উৎপাদনের স্বাধীনতা আছে, ঠিক ভোক্তারও স্বাধীনতা আছে। ভোক্তা বলতে কী বোঝায়? আমরা যারা খাদ্য গ্রহণ বা ক্রয় করি, আমরা যারা কিনে আনি, তাদের একটা স্বাধীনতা থাকে। তারা ইচ্ছে মতো যতটুকু ইচ্ছে জিনিস ক্রয় করতে পারবে, কিনতে পারবে বাজার থেকে এবং সংরক্ষণ করতে পারবে। এইভাবে একজন ভোক্তারও স্বাধীনতা থাকে গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সর্বাধিক মুনাফা। যেহেতু এই জায়গার মধ্যে একজন ব্যক্তি সর্বস্ব, একজন ব্যক্তি তার ইচ্ছা মতো সে উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারবে, তখন তার চিন্তা ভাবনা থাকবে সে যাতে সর্বোচ্চ একটা মুনাফা লাভের মাধ্যমে তার পণ্যটা বিক্রি করতে পারে। তখন তার ইচ্ছা থাকবে যাতে সর্বোচ্চ বেশি লাভবান হয়ে লাভ করে সে বাজারজাত করতে পারে পণ্যটা। আর এটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটা বৈশিষ্ট্য। শ্রমিক শোষণ, পরবর্তী যে ধাপে বলা হচ্ছে শ্রমিক শোষণের কথা। যেহেতু গণতান্ত্রিক অর্থব্যবস্থার মূল চিন্তা ভাবনা বা মূল লক্ষ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন, তাহলে আমি যখন একটা উৎপাদন ব্যবস্থায় যাব তখন শ্রমের প্রয়োজনের জন্য শ্রমিক প্রয়োজন হবে। শ্রমিককে আমি যত কম খরচে তার পারিশ্রমিক দিতে পারবো তত হচ্ছে তার ব্যক্তির মুনাফা লাভ থাকবে। ঠিক ওই গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা মূলত শ্রমিককে যে মজুরিটা দিই সেই মজুরির
ফলে আমরা যে লাভটা করি বা মুনাফাটা অর্জন করি, ওই মুনাফার মধ্যেও শ্রমিকের একটা লভ্যাংশ থাকে, শ্রমিকের একটা মজুরি থাকে। মূলত ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মালিকেরা এই কাজটা করে না, তার মুনাফা থেকে তার শ্রমিককে তার যে লভ্যাংশ থেকে তার যে পাওনাটা আছে সে ওই পাওনাটা দেয় না, যার ফলে এখানে চলে শ্রমিক শোষণ। আমরা যখন আরেকটু উপরের ক্লাসে যাব তখন শ্রমিক শোষণ সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পারবো। তারপরে আছে হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা। এটা যদি আমরা একটু থিওরিক্যালি চিন্তা করি, পুস্তকের ভাষায় একটু চিন্তা করি, তাহলে এই সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা খুবই একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। এইখানে সমাজের মানুষের কথা চিন্তা করা হয়, যে রাষ্ট্রের জনগণের কথা চিন্তা করা হয়। এই অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য বা মূল চিন্তা হচ্ছে রাষ্ট্রের যারা জনগণ আছে তাদের সর্বাধিক কল্যাণ সাধন করার জন্য উৎপাদন করা। এইখানে উৎপাদনের মালিকানা থাকবে হচ্ছে রাষ্ট্রের হাতে। সরকার তার ইচ্ছা মতন উৎপাদন করবে এবং সে তার ইচ্ছা মতন এগুলো বিনিয়োগ বা ওই যাই হোক যত ধরনের মালিকানা, শ্রম, মূলধন যাই আছে সকল কিছুই সরকারের মালিকানাধীন থাকবে। সরকারের নির্দেশনা এবং উৎপাদনের ক্ষেত্রে সকল প্রকার দিক নির্দেশনা দেবে সরকার, কী কী উৎপাদন হবে, কীভাবে উৎপাদন হবে, মুনাফা কত আসবে, সকল কিছুই সরকারি নির্দেশনা। ভোক্তার স্বাধীনতা। আমরা পুঁজিবাদী বা ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা এখানে দেখেছিলাম ভোক্তা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করে তার ইচ্ছা মতন ক্রয় করতে পারতেছে বাজার থেকে, কিন্তু সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থায় আমরা এর বিপরীতটি দেখতে পাই। এখানে ভোক্তার সর্বোচ্চ স্বাধীনতা নয়। ভোক্তা যখন কোনো একটা কিছু ক্রয় করবে তখন তার লিমিটের মধ্যে থাকতে হবে, সে ক্রয় করতে পারবে তবে তার একটা লিমিটের মধ্যে থাকতে হবে, সকল কিছুই রাষ্ট্র তাকে নির্ধারণ করে দিবে। অর্থনৈতিক কার্যবলী বা উদ্দেশ্য। আমি আগেই বলেছি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রধান উদ্দেশ্য বা মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। এইখানে উৎপাদনটা এরকমভাবে হবে যাতে প্রত্যেক মানুষ সুযোগ সুবিধা পায়, প্রত্যেক মানুষ সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং প্রত্যেকটা শ্রমিক কী করে তার যোগ্যতা অনুযায়ী সে পারিশ্রমিক পাবে। আয় বন্টন। সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এইখানে যে উৎপাদন ব্যবস্থাটা হবে, যে উৎপাদন হবে তার থেকে যে মুনাফাটা লাভ করবে ওই মুনাফার একটা অংশ শ্রমিক পাবে, তার যে পারিশ্রমিক আছে ওইটা ব্যতীত যে মুনাফাটা হবে ওই মুনাফা থেকেও শ্রমিক একটা অংশ পায় এবং এইখানে মানুষের সর্বাধিক কল্যাণ সাধনের কথা চিন্তা থাকে। আবার প্রত্যেক শ্রমিক তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পাবে এবং কোনো ব্যক্তি বেকার থাকবে না। এই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তারপরে আমরা চলে যাই মিশ্র অর্থ ব্যবস্থা। আমরা যদি খেয়াল করি আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই পড়ে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এখানে সরকারি এবং বেসরকারি দুই রকমের মালিকানা আমরা দেখতে পাবো। সরকারি মালিকানার পাশাপাশি বেসরকারি মালিকানা থাকবে। তবে সরকারি মালিকানা থাকবে হচ্ছে যে সকল বড় বড় কাজগুলো আছে, যেমন স্কুল, কলেজ, প্রতিষ্ঠা, সেবামূলক খাতগুলা, আবার বিভিন্ন ধরনের রেলওয়ে রাস্তা বা রাস্তাঘাট, যানবাহনের ক্ষেত্রগুলা, ওইগুলোতে সরকারি মালিকানা থাকবে। আবার বিভিন্ন ধরনের যেমন পণ্য আছে, কৃষি পণ্য বলতে পারি আমরা, বা বিভিন্ন ধরনের আসবাবপত্র বা অন্যান্য যে শিল্প কারখানাগুলো আছে ওইগুলোর মধ্যে ব্যক্তি মালিকানা থাকবে। প্রতিযোগিতা। যেহেতু সরকারি মালিকানার পাশাপাশি এই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির মালিকানা আছে, সেজন্য এখানে অবাধ প্রতিযোগিতা থাকবে। প্রত্যেক নাগরিকেরই তার সংগঠনের অধিকার থাকবে, তার উৎপাদনের অধিকার থাকবে। এই জন্য একজন চাইবে তার পণ্যটি যাতে বাজারে চাহিদা বাড়ে, ওই জন্য একই জাতীয় পণ্য একাধিক সংগঠন বা একাধিক ব্যক্তি উৎপাদন করবে, যার ফলশ্রুতিতে বাজারের মধ্যে সৃষ্টি হবে অবাধ প্রতিযোগিতা। চাইবে একজন তার পণ্যটিকে অন্যজনের পণ্য থেকে এগিয়ে নিয়ে যেতে এবং চাহিদা বৃদ্ধি করার জন্য। মুনাফা অর্জন। তো যেহেতু মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত অর্থনৈতিক ব্যবস্থা বা বেসরকারি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, তাহলে ওইখানেও ঠিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে মুনাফা অর্জনে থাকবে সর্বোচ্চ চেষ্টা। উদ্যোক্তা ও ভোক্তার স্বাধীনতা। এখানে যে কোনো ব্যক্তি উদ্যোক্তা হতে পারবে, যে কোনো ব্যক্তি তার উৎপাদন কার্যের সাথে সম্পৃক্ত হতে পারবে, ঠিক তেমনি ভোক্তাও ওই তার চরম স্বাধীনতা লাভ করবে যেভাবে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ওই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ভোক্তারা স্বাধীনতা ভোগ করেছিল। আয় বন্টন। এইখানে সমাজের কল্যাণেও একটা অংশ ব্যয়িত হয়, যেহেতু ওই ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা বিদ্যমান। আবার ব্যক্তি মালিকানার মধ্যে ব্যক্তি চাইবে তার সর্বাধিক কল্যাণ সাধন এবং তার সর্বাধিক
কি জানি বলে, ওই ইনকামটা তার সর্বাধিক হোক, এবং এইখানে ব্যক্তি মালিকানার ক্ষেত্রে শ্রমিক শোষণটা ঘটে। তারপরে আমরা চলে আসি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মতোই সম্পদের মালিকানা থাকবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী থাকে, ইচ্ছা করলে তারা তাদের মতন করে উৎপাদন করতে পারবে। শরিয়া ভিত্তিক অর্থনৈতিক কার্যগুলি, আমাদের যে ইসলামের মূল ভিত্তিগুলো আছে ওইগুলোর উপর নির্ভর করে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কার্যগুলিগুলো সম্পন্ন হয়। এইখানে একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতির মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা কার্যগুলি পরিচালিত হবে। আবার বলতেছি কি আয় বন্টন, এখানে বা একটা পারিতোষিক একটা শব্দ আছে ওইটা লিখতে ভুলে গিয়েছিলাম। এখানে যে উৎপাদন ব্যবস্থা হবে এই উৎপাদন ব্যবস্থায় ধনীর সম্পদের মধ্যে দরিদ্রের একটা হক থাকবে। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনীরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তখন ওই নিসাব পরিমাণ সম্পদের জন্য দরিদ্রকে একটা জাকাত প্রদান করতে হবে। আবার ইসলাম কি করেছে, ব্যবসাকে হালাল করে দিয়েছে এবং সুদকে হারাম করেছে। এই জন্য ইসলামিক যে অর্থনৈতিক ব্যবস্থা এখানে সুদ ভিত্তিক সুদ চলবে না, এখানে তুমি লাভ করতে পারবে, ব্যবসার মধ্যে লভ্যাংশ থাকবে কিন্তু সুদ চলবে না। এর উপর ভিত্তি করে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ব্যক্তিরা এই সম্পদের প্রকৃত গুণাগুণ প্রকাশ করে তা বাজারজাত করবে এবং সততার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করবে। আর ইসলামে ওই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যবসাকে যারা সৎ ব্যবসায়ী তাদেরকে শহীদের সাথে একটা মর্যাদা দিয়েছে, আমরা যদি একটু ইসলামের দিকে চিন্তা করি। এই হচ্ছে আমাদের বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে তার প্রাথমিক যে ধারণা, আজকে সেটি নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।